So hello everyone, I'm Sud Faisal. আজকের এই ভিডিওতে আমরা এসএসসি রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধন নামের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে একটা ব্রিফ ওভারভিউ দিব। এবং ট্রাই করবো যে খুব সহজে কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে শেষ করতে পারি উইদিন এ ভেরি শর্ট টাইম আর কি। সো চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন যেহেতু ইংরেজিতে এটাকে কেমিক্যাল বন্ড বলতে পারো। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 রসায়ন বইয়ের। ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন দুই জনের জন্যই কাজে লাগবে এই ভিডিওটা আশা করছি। তো আমরা প্রথমত আগে দেখে আসি যে এই চ্যাপ্টারটা পড়তে হলে আসলে আমাদের কি কি লাগতে পারে। যা আগে থেকে জানা থাকলে আমাদের জন্য ভালো হবে, সেটা হচ্ছে আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে অবভিয়াসলি, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4। তারপর হচ্ছে আমাদের ধাতু, অধাতু ইত্যাদি মৌলের ইলেকট্রন বিন্যাস। অবভিয়াসলি থার্ড চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায়ে তোমরা ইলেকট্রন বিন্যাস শিখেছো। ওইটা নিয়েও আমাদের আরো ভিডিও থাকবে। ইলেকট্রন বিন্যাস শেখার পর আমরা পর্যায় সারণী অধ্যায়ে চলে গেছি, অধ্যায় 4। সেখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসের থ্রুতে মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে এদের অবস্থানগুলো দেখতে পারি, গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত বা বিভিন্ন পর্যায়ে যে সাজানো হয়। এই ইলেকট্রন বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। তারপর হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান, যেটা অলরেডি বললাম আর কি। এই জিনিসগুলো যদি তোমার ভালো ধারণা থাকে তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য একদমই পানির মতো সোজা। আর যদি এগুলো জানা নাও থাকে ইটস ফাইন, এগুলো শিখতে খুব বেশি সময় লাগবে না, অথবা তুমি আমাদের অন্য কোনো ভিডিও দেখে ফেলতে পারো চাইলে এটা নিয়ে অবভিয়াসলি। আচ্ছা, চলো এবার অধ্যায়টা শুরু করা যাক। এই অধ্যায়তে আমরা যে কোনো অধ্যায় পড়ার শুরুতে আমরা একটা কনসেপ্ট ম্যাপ টাইপের ড্র করে নিব, বা এরকম টাইপের একটা নিজেরা ভিজুয়াল করে নিব যে এই অধ্যায়ে আসলে আছে কি কি, রাইট? আমাদের এই অধ্যায়তে বলি বা রাসায়নিক বন্ধন মূলত হচ্ছে তিন প্রকারের, আরো কয়েক প্রকার হয়তো হতে পারে। তোমাদের বইতে মূলত এই তিন ধরনের বন্ধন নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি? আমরা যদি এই অধ্যায়টা মনে রাখতে একটু ট্রাই করি তাহলে আমরা তিন দিয়ে মনে রাখবো, রাইট? রাসায়নিক বন্ধন এখানে হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। এখন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধনটা কি কি যদি ওভারভিউ লেভেলে আমি বোঝার ট্রাই করি, তাহলে আমাদের এই বন্ধনটা হচ্ছে মূলত, আমরা যদি এখানে দেখি যে আয়নিক বন্ধন কিভাবে হয়। আয়নিক বন্ধন হয় ধাতুর সাথে অধাতু মিলে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। উদাহরণ কি? যেমন লবণ, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সমযোজী বন্ধন কি বলছে এখানে? যে ওরা বলছে যে এই বন্ধনের মাধ্যমে আমরা যেই যৌগ বা যে পদার্থগুলো গঠিত সেগুলো হচ্ছে কি অধাতুর সাথে অধাতু মিলিত হয়ে এই বন্ধনটা তৈরি হয়। মানে এটা এমন একটা বন্ধন যেটা হচ্ছে দুইটা নন মেটাল বা অধাতুর মধ্যে হয় এই বন্ধনটা। তারপর বলছে ধাতব বন্ধন, যেটা অবভিয়াসলি নাম দেখেও বোঝা যাচ্ছে যে একটা ধাতু বা একাধিক ধাতু নিজেদের মধ্যে যে বন্ধনটা তৈরি করে সেটাই হচ্ছে কি ধাতব বন্ধন। সিম্পলি আমাদের পর্যায় মৌল কথাগুলো যদি চিন্তা করি, আমাদের মৌলগুলো হচ্ছে দুই প্রকার বা তিন প্রকারের হয়। একটা হচ্ছে ধাতু, অধাতু, আর এক ধরনের মৌল আছে যেগুলোকে আমরা বলি উপধাতু, রাইট? বা সামটাইমস অপধাতু নামের কিছু জিনিস থাকে। মূলত ধাতু আর অধাতু এটা হচ্ছে দুই ধরনের মোস্টলি আমাদের পর্যায় পাওয়া যায়। আমরা অলরেডি বুঝলাম যে মানে মৌলসমূহ কোন ধরনের তার উপর ভিত্তি করে আমাদের এই বন্ধনগুলোকে আমরা নাম দিতে পারছি, রাইট? যদি দুইটা মৌল হচ্ছে একটা ধাতু হয় আরেকটা অধাতু হয় তখন আমরা এটাকে আয়নিক বন্ধন বলছি। যদি দুইটার মধ্যে দুইটাই হচ্ছে অধাতু হয় তাহলে এটা সমযোজী, আর যদি দুইটাই ধাতু হয় তখন সেটা ধাতব বন্ধন। অলরাইট, একটু পর্যন্ত আমরা বুঝলাম। উদাহরণ কি হতে পারে? আয়নিক বন্ধনের উদাহরণ হচ্ছে লবণ। আমরা খাবার লবণ খাই বা বিভিন্ন রকম জিনিস আছে। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তারপর সমযোজী বন্ধনের উদাহরণ কি? পানি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়। ধাতব বন্ধন কি? যেমন ধরো তোমার সোনার একটি খাঁটি, সোনার একটি হাড় রয়েছে, রাইট? ওইটাতে কেবল গোল্ড ছাড়া অন্য কিছু নয়, রাইট? যদি অন্য কিছু মিক্স থাকতো তাহলে এটাকে আমরা খাঁটি বা পিওর গোল্ড বলতাম না, রাইট? এইজন্য এখানে সবগুলাই কি অনেকগুলো গোল্ডের পরমাণু বলতে পারো। এরা একজনের সাথে আরেকজন বন্ড ক্রিয়েট করছে কোনটার মাধ্যমে? ধাতব বন্ধনের থ্রুতে। এন্ড এভাবে করতে করতে একটা হিউজ লার্জ, যেটাই বলি বড় একটা সোনার হাড় তুমি পেয়ে গেলে আর কি। আচ্ছা, তো এই টপিকগুলোর মধ্যে তোমাকে সবচেয়ে বেশি এফোর্ট বা বোঝার মতো ভালো জিনিস যেখানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে। তো এই বন্ধনগুলো আসলে হয় কিভাবে? প্রথম কথা হচ্ছে বন্ধনগুলো হয় তোমার ইলেকট্রনের থ্রুতে। তো অবভিয়াসলি আগেই বলেছি ইলেকট্রন বিন্যাস টপিকটা তোমার ভালোভাবে পড়তে হবে, জানতে হবে যে কোন একটা মৌলের ইলেকট্রন কত বা ওর পারমাণবিক সংখ্যা কত। তো আমরা জানি সাধারণত কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন ততটা, রাইট? সো লেটস সে, আচ্ছা ওইটাতে আমি একটু পরে আসছি। সো আপাতত আমরা দেখি এখানে আর কি কি আমাদের জানা লাগবে। সো আমরা প্রথমে একটু ডিসকাস করব হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে। তো আয়নিক বন্ধনের শব্দটা ইংরেজিতে হচ্ছে এটাকে বলে তোমার কি বলে আয়নিক বন্ড, এন্ড সমযোজী বন্ধনের ইংরেজি নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যারা ইংরেজি ভার্সন আছে তাদের জন্য হয়তো বুঝতে ইজি হবে।
সো ধাতু মানে তো মেটাল আর অধাতু মানে নন মেটাল অবভিয়াসলি বুঝতে পারছো। সো দিস আর থ্রি টাইপ অফ বন্ডস, আয়নিক বন্ডস, কোভ্যালেন্ট বন্ডস এন্ড মেটালিক বন্ডস। অলরাইট। সো এবার আসি আয়ন জিনিসটা কি? আয়ন এন্ড এটার সাথে সম্পর্কিত আরেকটা শব্দ যখন সাথে সাথে চলে আসে সেটা হচ্ছে আধান, রাইট? সো আমরা আয়নিক বন্ধন নিয়ে পড়ার আগে আয়ন সম্পর্কে একটু জেনে নিই। সো আয়ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন বলছে এখানে, আরেকটা হচ্ছে তোমার অ্যানায়ন, রাইট? ওকে ফাইন। সো ক্যাটায়ন অ্যানায়ন ওরা হচ্ছে আয়ন এবং এরা এক প্রকারের আধান তৈরি করে বলতে পারো। সো ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আয়ন আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত আয়ন, বা বাংলায় যদি বলি ধনাত্মক চার্জ, আর অ্যানায়ন হচ্ছে তোমার ঋণাত্মক চার্জ যুক্ত আয়ন। আচ্ছা, তো আমরা আবার একটা আয়নিক বন্ধন নিয়ে একটু পড়াশোনা করি। তো ধরো আমাদের সোডিয়াম ক্লোরাইড একটা মোলের একটা ব্যাপার স্যাপার আছে। সো এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে একটু। আচ্ছা, তার আগে এটাই দেখাই এখানে। সো আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে কয়টা? 11টা। তুমি যদি কাউন্ট করো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। সো ইউ ক্যান সি 11, রাইট? সো এখন আমি এখানে ড্র করলাম, রাইট? সো এখানে ড্র করার পরে এটা হচ্ছে সোডিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, আর এটা হচ্ছে লাস্টের কক্ষপথ, রাইট? আচ্ছা। সো সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, এটা আমরা জানি নরমাল ইলেকট্রন বিন্যাসের নিয়ম, 2টা 8টা, সর্বশেষ কক্ষপথ হচ্ছে একটা থাকে। তো তোমাদেরকে একটা কনসেপ্ট জানা জরুরি, এটা তোমরা বই থেকে আরো ডিটেইলসে হয়তো পড়ে নিও। সো যে জিনিসটা আমাদের দরকার, যে একটা মৌল বা পরমাণু অন্য আরেকটা পরমাণুর সাথে বন্ধন করবে কি করবে না, এটা ডিপেন্ড করে তার যোজনীর উপর অবভিয়াসলি। সো এই যোজনীর টপিকটা আসে কোত্থেকে? আবার যোজ্যতা ইলেকট্রন নামের একটা কনসেপ্ট আছে। সো যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তোমার সর্বশেষ কক্ষপথ। এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে পার্পল কালার যে কক্ষপথটা দেখছো, সেটাই হচ্ছে আমার সর্বশেষ কক্ষপথ, রাইট? তো আমরা দেখছি যে সোডিয়ামের এই সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, ফাইন। সো এখান থেকে টেক টু এ কি তাহলে? আমাদের যোজনের কনসেপ্ট লাগবে আর যোজ্যতা ইলেকট্রনের কনসেপ্ট আসবে, রাইট? সো যোজনীটা আমরা পাবো কোত্থেকে? যোজ্যতা ইলেকট্রন থেকেই পাবো, রাইট? তো এই জিনিসটা জানা জরুরি ছিল। যোজন ইংরেজি হচ্ছে তোমার ভ্যালেন্সি, আর হচ্ছে যোজনে ভ্যালেন্সি ইলেকট্রন বলা হয় সামটাইমস, ওইটা জানা রাখলেই হবে আরকি আমাদের। আচ্ছা, সো সোডিয়াম কি করবে? এখন কথা হচ্ছে যে এই যে আয়নের কথা বললাম, ক্যাটায়ন আর অ্যানায়ন, এই আয়নটা হবে কিভাবে? সো এই আয়নটা হবে হচ্ছে তোমার আইদার কেউ ইলেকট্রনটা গিভ আপ করে দিবে, মানে ছেড়ে দিবে, অন্য কাউকে দিয়ে দিবে, আবার হয়তোবা কেউ একটা ইলেকট্রন অন্য কারো কাছ থেকে নিয়ে নিবে, রাইট? সো নিয়ে নিলে সো এইরকম একটা ঘটনা ঘটতে পারে, দুইটা কেস, আইদার দিয়ে দিবা তুমি, অথবা কারো কেউ তোমাকে দিয়ে দিলে তুমি সেটা রিসিভ করবে, রাইট? তার মানে গিভ এন্ড টেক টাইপের একটা ব্যাপার স্যাপার। তো যে ইলেকট্রনটা দান করে দিবে বা গিভ আপ করে দিবে, সে হচ্ছে ধরো একটু দানশীল ব্যক্তি, মহৎ ব্যক্তি, তাহলে তাকে আমরা একটু পজিটিভ মাইন্ডসেটের মানুষ বলতে পারি। তো সে হচ্ছে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ হবে, তখন আমরা তাকে বলবো ক্যাটায়ন। তো এক্ষেত্রে সোডিয়াম কি করবে? সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। কেন ছেড়ে দিবে সেটা একটু পরে আসতেছি, একটু কেয়ারফুলি এটা মন দিয়ে শুনতে হবে। তো সোডিয়াম কি করার চেষ্টা করবে? তার একটা ইলেকট্রন কোথা থেকে? নট ফার্স্ট সেকেন্ড কক্ষপথ, অবভিয়াসলি দ্য লাস্ট কক্ষপথ, যেটাকে আমরা কি বলছি? যোজ্যতা ইলেকট্রন, বা যেখানে যোজনীটা থাকবে, ওর একটা যোজনী আছে অবভিয়াসলি। তো তার মানে এখানে সোডিয়াম হচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে বা ছেড়ে দিবে, তখন সে হয়ে যাবে একটা ক্যাটায়ন। তো সাধারণত আমাদের যে জিনিসটা জানতে হবে, সাধারণত যেগুলো ধাতু, ধাতু সমূহ কি করে? একটা ইলেকট্রন, একটা না মানে কিছু সংখ্যক ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন গিভ আপ করে দিবে, এবং অধাতুগুলো সাধারণত ওই সংখ্যক ইলেকট্রন গুলো কি করবে? রিসিভ করবে। সো একজন একটা গিভ আপ করলো, আরেকজন একটা রিসিভ করলো, তখন নিজেদের মধ্যে একটু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তারা একটা বন্ডিং এর মধ্যে আবদ্ধ হয়, এবং মূলত এইভাবেই হচ্ছে কি এই যৌগগুলা বা আয়নিক বন্ধনটা গঠিত হয়ে থাকে। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, একটু ঘটনাটা বোঝার চেষ্টা করি। ধরো সোডিয়াম আর ক্লোরিন কাছাকাছি আসলো, আসার পরে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। তো মৌলগুলো বা পরমাণুর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ওরা সবাই নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো আমাদের গ্রুপ নাম্বার 18 এর যেগুলো মৌল, যেগুলোকে আমরা নোবল গ্যাস বা নোবল এলিমেন্টস বলি সামটাইমস, লাইক হিলিয়াম, তারপর হচ্ছে তোমার নিয়ন, আর্গন, ওই মৌলগুলো। তো ওরা হচ্ছে কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে কি? ইনঅ্যাক্টিভ বলতে পারো। ওরা কারোর সাথে বিক্রিয়া করে না, মানে এক প্রকারের রয়্যাল ভাইব থাকে তাদের মধ্যে, কারণ ওদের ইলেকট্রনের কক্ষপথে সবগুলো ইলেকট্রন দিয়ে ফিল আপ থাকে, একটা কমও থাকে না, একটা বেশিও থাকে না। তো এটা হচ্ছে একটা রাজার হালের মতো অবস্থা, চিন্তা করতে পারো। বাকি সবগুলো মৌল, পর্যায় যে 118টা মৌল আছে, সবাই চেষ্টা করে ভাই ওদের মতো হইতে, যে ভাই ইস, আমি যদি নোবেল গ্যাসের মতো হইতে পারতাম, আমার যদি আরো একটা ইলেকট্রন হইতো তাহলে আমার সবগুলো ফিল আপ হয়ে যেত, রাইট? এখন এখানে সোডিয়াম কি করবে? সোডিয়াম চিন্তা করবে আমার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ইস, আমি যদি আর একটা ইলেকট্রন ছেড়ে দিতাম তাহলে তো আমার মাত্র দুইটা কক্ষপথ নিয়ে আমি কি থাকতে পারতাম, সুখে শান্তিতে থাকতে পারতাম, একটু রয়্যাল রয়্যাল ভাইব আসতো। এই জন্য সে এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। অপরদিকে ক্লোরিনের যদি দেখি, ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে তোমার 17টা, তুমি কাউন্ট করে দেখো।
17টা। সো ক্লোরিনের কক্ষপথ কয়টা হবে? 1টা 2টা 3টা কক্ষপথ আমি এখানে দেখছি। সেগুলো ইলেকট্রনগুলো আমি ক্রস সাইন দিয়ে এখানে দেখাচ্ছি। তো আমরা গণন করে দেখলাম ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে বাকি থাকে কয়টা? 17 হওয়ার জন্য 2টা 8টা 10টা আর বাকি থাকে 7টা। তো এই হচ্ছে 17টা ইলেকট্রন। কিন্তু আমরা জানি তৃতীয় কক্ষপথে যদি সে 8টা ইলেকট্রন পূর্ণ করতে পারতো তাহলে সে একটু কিসের মতো হতে পারতো? ধরো 18 নাম্বার যে মানে মৌল সেটা হচ্ছে আর্গন। আর্গন নিষ্ক্রিয় গ্যাসের মতো সে একটু হতে পারতো। এখন তাকে সে একটা ইলেকট্রন দিবে কে? তো এইখানেই কাজটা আসে। তখন কি করে সোডিয়াম বলে যে ভাই আমি একটা ইলেকট্রন ছেড়ে দিব, তুমি কি নিবা? সো ক্লোরিন বলে হে ভাই আমার একটা তো দরকার, তাই না? তো বলছে হ্যাঁ ভাই অনেক উপকার হবে তুমি যদি দিয়ে দাও। তখন কি করবে? সোডিয়াম কি করবে? এই একটা ইলেকট্রন গিভ আপ করে দিবে এবং সেই গিভ আপ করা একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিবে। তো এই যে একজন দান করে দিল, সোডিয়াম এটা গিভ আপ করে দেওয়ার পরে সোডিয়াম কি একটু দানশীল ব্যক্তি হয়ে যাবে না? তো যদি সে দানশীল ব্যক্তি হয়ে যায় তখন কি হবে? দেখো সোডিয়ামের শেপটা, সোডিয়ামের আর তখন এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সেটা আর থাকবে না, রাইট? তো যেহেতু সেই ইলেকট্রনটা থাকবে না তাহলে সেখানে সেই কক্ষপথটাকে আমাদের রেখে বা লাভ কি? তার মানে সেই কক্ষপথটা এখানে আমরা এখানে আর দেখাচ্ছি না এটাকে। তো আমরা এটাকে ইরেজ করে দিই, রাইট? সো আমরা কক্ষপথটাকে ইরেজ করে ফেললাম। ওকে, ফাইন। সো সোডিয়ামের তাহলে অবস্থাটা কি হলো দেখো এখন। এখন সোডিয়ামের তাহলে সবগুলো কক্ষপথে ইলেকট্রন ফুল আছে, রাইট? প্রথমে 2টা থাকে, পরে 8টা আছে 10টা। এটা কার মতো দেখতে? এটা হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় গ্যাস, আমাদের যে নিয়ন বা নোবেল গ্যাস নিয়ন তার মতো দেখতে। ফাইন, নিয়ন সোডিয়াম ইজ হ্যাপি, রাইট? সিমিলার ওয়েতে আমাদের ক্লোরিন কি করবে? সোডিয়ামের যে ইলেকট্রন ছিল লাস্ট কক্ষপথে রেড কালার ইলেকট্রনটা, সো তুমি একটু দেখো উপরে আমাদের এই যে যে রেড কালার ইলেকট্রনটা সে গিভ আপ করে দিয়েছিল, সেটা তখন কি হবে? সেটা তখন ক্লোরিন রিসিভ করে নিল, রাইট? রিসিভ করার পরে এখন বাই দ্য ওয়ে আরেকটু বলে নেই, সোডিয়াম এই স্টেটে আসার পর সোডিয়াম একটু দানশীল ব্যক্তি হয়ে গেল, অনেক জেনারেস একটা পারসন। তো সোডিয়াম হচ্ছে কি হয়ে যাবে আমাদের একটা পজিটিভ আয়ন হয়ে যাবে, যেটাকে আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দেখাবো, যেটাকে আমরা এভাবে লিখতে পারি, রাইট? এবং এই পাশেটাকে আমরা একটা প্লাস সাইন দেব, একটা প্লাস সাইন দেব। কেন? কারণ সে কয়টা ইলেকট্রন গিভ আপ করেছিল? একটা ইলেকট্রন দান করেছিল। দান করে সে এখন একজন মহৎ দানশীল ব্যক্তি হয়ে গেছে। কারোর প্রতি তার কোনো ঋণ নাই, তাই না? সো অপরদিকে আমাদের এই ক্লোরিন সাহেব কি করবে? একটা ইলেকট্রন সে রিসিভ করার পরে তার মোট ইলেকট্রন কয়টা হলো আমরা আবার কাউন্ট করে দেখি। সো সর্বশেষ কক্ষপথে এখন 8টা ইলেকট্রন হয়ে গেছে। সো এবার তার মোট ইলেকট্রন হয়ে গেছে 18টা, রাইট? সো 18 কার মতো? 18 হচ্ছে তোমার আমাদের আর্গনের মতো, রাইট? সো আর্গন হচ্ছে একটা কি নোবেল গ্যাস, রাইট? সো এই ক্ষেত্রে তাহলে কি হয়ে গেল? ক্লোরিন হচ্ছে আর্গনের মতো হয়ে গেল, সে একটু প্রিমিয়াম রয়্যাল ভাইব পেয়ে গেল। তাহলে দুইজনেই হ্যাপি। কিন্তু ক্লোরিন কি? ক্লোরিন তো একজন থেকে ধার করেছে বা ধরো এক প্রকারের ভিক্ষার মতো আরকি। সো এখন সে কি হয়ে গেল? সে তো আর কাউকে দান করে মহৎ ব্যক্তিও না। সে তাহলে কি করলো? সোডিয়ামের প্রতি সে কৃতজ্ঞ, তাই না? গ্রেটফুল টু সোডিয়াম যে ভাই আপনি আমাকে একটা ইলেকট্রন দিয়েছেন। তো সে কয়টা ইলেকট্রন রিসিভ করছে? সে ধরো তার লিখে রাখলো নোট খাতায়, কোনো একদিন যদি মারা যায় আমার ছেলে মেয়েকে বলে যাবো যে বাবা সোডিয়াম থেকে আমি একটা ইলেকট্রন এনেছিলাম, পারলে এই ঋণটা পরিশোধ করে দিও। সো যেহেতু তার ঋণ রয়েছে তখন আমরা এখানে তাকে মাইনাস সাইন দেব। তার মানে কি? সে হচ্ছে একটা দেখা যাচ্ছে না। আর মানে তার মানে সে একটা কি অ্যানায়ন হয়ে গেল, একটা ঋণাত্মক আয়ন হয়ে গেল, রাইট? সো এনিওয়ে, পার্ডন দ্য ড্রয়িং। সো এখন তাহলে কি দাঁড়ালো? এখন যেটা হবে, এই একটা সোডিয়াম আয়ন আর এই একটা ক্লোরিন আয়ন, রাইট? সো এদের মাঝখানে আবার তারা বন্ডিং করলো, মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে, যেটাই বুঝি আমরা বুঝাইতে চাই যে একটা রাসায়নিক বন্ধন। সো অলরাইট, সো এরা হচ্ছে নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করবে, তারপর দুজন মিলে কি হয়ে যাবে? দুজন মিলে হয়ে যাবে আমাদের অতি পরিচিত সোডিয়াম ক্লোরাইড, অলরাইট? সো এই হচ্ছে আণবিক বন্ধনের কাহিনী। এখন এই সিমিলার প্যাটার্ন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে বা যে কোনো জায়গায় আসে, তুমি এই একই কাজটা করবে। প্রথমে তোমাকে দেখো এখানে হচ্ছে তাহলে ধাতুকে অধাতুকে, এখানে ধাতু হচ্ছে আমাদের মেটাল হচ্ছে তোমার সোডিয়ামটা মেটাল, আর নন মেটাল বা অধাতুকে ক্লোরিন হচ্ছে নন মেটাল, রাইট? সো আমরা সাধারণত ধাতু চিনার ওয়ে কি? ধাতু চিনার ওয়ে হচ্ছে যাদের নামের শেষে আম থাকে, যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ফেরাম মানে যেটা লোহা, আয়রন যেটাকে বলি আমরা, তারপর হচ্ছে তোমার ধরো গোল্ডের নাম হচ্ছে অরাম, তারপর হচ্ছে কপার, কাপরাম। সো যাদের নামের শেষে আম আছে মোস্ট ওরাই হচ্ছে কি ধাতু। আর যেগুলো নামের শেষে আম নাই ওগুলো সাধারণত অধাতু হয়। তো পর্যায় সারণীর দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের পর্যায় সারণীতে যদি আচ্ছা, সো এই যে একটা ফানি পিকচার ছিল। সো সোডিয়ামের একটা ইলেকট্রন গিভ আপ করে দিছে এখানে, দেন ক্লোরিন বলতেছে, সো সোডিয়াম বলতেছে ভাই টেক ইট প্লিজ। সো ক্লোরিন হচ্ছে সেটা নিয়ে নিল আর কি। আচ্ছা, তো আমরা আবার একটু পিরিয়ডিক টেবিলে আসি। সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিল, আশা করি দেখা যাচ্ছে। সো এখানে যেটা হচ্ছে এই যে গ্রুপ ওয়াইজ দেখা আছে। তো প্রথম দিকে হাইড্রোজেন তো একটা অধাতু, এটার নাম আমরা জানি, একটু এক্সেপশনাল কেস। গ্রুপ 1 এর বাকি যে মৌলগুলো আছে এদেরকে কি বলা হয় তোমরা জানো, রাইট?
তো যারা বাংলা ভার্সন আছে তারা জানো এটাকে বলা হয় হচ্ছে তোমার ক্ষার ধাতু, আর যারা ইংলিশ ভার্সন আছে তারা জানো যেটাকে বলা হয় তোমার অ্যালকালাইন ধাতু, তাই না? অ্যালকালাইন মেটাল আর বলে। তারপর গ্রুপ 2 তে এগুলো হচ্ছে ধাতু, এগুলোকে আমরা মৃৎক্ষার ধাতু বলি বা আর্থ অ্যালকালাইন মেটাল বা এরকম কিছু একটা বলা হয়। সিমিলার ওয়েতে বাম দিক থেকে ডান দিকে যত যেতে থাকবে দেখবে যে ধাতু হতে থাকে, তারপরে যত ডান দিকে আসতে যাবে তখন এগুলো কি হয়ে যায়, অধাতু হয়ে যায়, এগুলো হচ্ছে নন মেটাল। এখানে যদি দেখো যে মেটাল নোবেল গ্যাস সব বলা আছে, গ্রুপ 18 এ যেগুলো আছে এগুলো হচ্ছে নোবেল মেটাল। সো এনিওয়ে আমি এটাতে বেশি টাইম স্পেন্ড করব না, কারণ এটা তোমাদের চ্যাপ্টার 4 এর টপিক। সো যারা এটাতে ভালো দ্যাটস ফাইন, আর যারা এটাতে যাদের ল্যাকিংস আছে দ্যাটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 3 4 এগুলো যদি ভালো করে পড়ো দেন ইউ উইল বি, তোমরা সহজেই হচ্ছে বাকি অধ্যায়গুলো রসায়নের খুব সহজে পড়তে পারবে। ইটস রিকমেন্ডেড যে তুমি চ্যাপ্টার 3 4 খুব ভালো করে শিখো, খুব ভালো প্রয়াস করো। তোমার একদম সবই যে জানা লাগবে তা না, ফার্স্ট 30 পর্যন্ত যদি তুমি একটু ডিটেইলসে জানো, আর আমাদের ফ্রিকোয়েন্টলি স্টুডেন্ট 30 টাও ইউজ হয় না, সো ইজিলি ভালো করতে পারবে। একটু মন দিয়ে পড়াশোনা এগুলো করতে হবে, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এবার আমরা চলে যাই লেসন। তো এখান থেকে যদি দেখি এখানে অধাতুগুলো কি কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা হ্যালোজেন বলি। অক্সিজেন একটা অধাতু, নাইট্রোজেন একটা অধাতু, কার্বন একটা অধাতু, রাইট? এন্ড অল দোজ থিংস, রাইট? আচ্ছা, এবার আমরা একটু ব্যাক আসি। তো এই গেল হচ্ছে আমাদের ক্যাটায়ন অ্যানায়নের গল্প, তারপর হচ্ছে আণবিক বন্ধনের গল্প। সো আমরা আণবিক বন্ধন বুঝে গেলাম। আচ্ছা, তো এগুলো বুঝে গেলে এখন আমরা চলে যাই হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন খুব একটা ডিফিকাল্ট না। তো আমরা সমযোজী বন্ধন প্রথমে দেখে আসছি পরে, যে সমযোজী বন্ধন কি ছিল আমাদের। আমাদের সমযোজী বন্ধন হচ্ছে, এখানে যদি আমরা দেখি আরেকবার, তো সমযোজী বন্ধন হচ্ছে অধাতুর সাথে অধাতু মিলে যেই মৌলগুলো তৈরি হবে অথবা দুইটা নন মেটালস যে বন্ড ক্রিয়েট করবে, এটাই হচ্ছে তোমার সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। অলরাইট, সো কোভ্যালেন্ট বন্ডে কি হয়? সো যদি সামারি পড়ি, আচ্ছা এখানে আগে সামারিটা লিখে নিই। আয়নিক বন্ডে কি হবে? আয়নিক বন্ডে হচ্ছে মেটাল প্লাস মেটাল, বা আমি ধাতু যোগ ধাতু যেটাই লিখি তোমরা বুঝে নিবা আশা করি, ধাতু যোগ ধাতু, রাইট? সো এরা কি করে, ধাতু যোগ ধাতু কি করবে, ইলেকট্রন মানে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন হবে, রাইট? সো আমি ক্যাটায়ন এন্ড অ্যানায়ন লিখে রাখলাম। ক্যাটায়ন আর হচ্ছে সরি রাইট, ক্যাটায়ন হচ্ছে কি, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, রাইট? সো এই দুইটার ছোট, অর্থাৎ ক্যাটায়ন কিভাবে হয়, ইলেকট্রন যে গিভ আপ করে দিবে, তাই না? ইলেকট্রন দান করে দিছে, গিভ আপ যেটাই বলি। আর অ্যানায়ন কি, ইলেকট্রন রিসিভ, রিসিভ ইলেকট্রন, ঠিক আছে? আর এটা হচ্ছে গিভ আপ ইলেকট্রন। অলরাইট, ফাইন। এবার আসি আমাদের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন, রাইট? অলরাইট, সো সমযোজী বন্ধন ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আমি ইংরেজিতে লিখে রাখলাম কোভ্যালেন্ট বন্ড। সো কোভ্যালেন্ট বন্ডে কি হয়? সো নাম দেখে বুঝতেছো কো আর হচ্ছে ভ্যালেন্স। ভ্যালেন্স শব্দটা আসলে ব্যালেন্সে থেকে, রড কি বলে একটু আগে বলছিলাম, রাইট? সেটা ওইটা ব্যালেন্স মানে হচ্ছে যোজনী, বাংলাতে যেটাকে আমরা বলি। আচ্ছা, আর কো মানে তো হচ্ছে ইকুয়াল বোঝায় এখানে। সো তোমার সহপাঠী বা সমান পরিমাণের কিছু, সমান বা কিছু একটা, সমান যোজী, রাইট? আচ্ছা, সো এবার যোজনীটাতে একটু ইলাস্ট্রেটিভলি এটা বোঝা ট্রাই করি, যোজনী জিনিসটা কি। লেটস সে আম ধরো তোমার তিনটা হাত, কথার কথা। এখন তোমার তোমাকে বলছে এটা 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 ধরো, মানে তোমাদের রুম গোছানো হচ্ছে, তোমাকে বলে এটা হচ্ছে ধরো তুমি তিনটা হাত মিশে হয় না, একটা হাত, দুইটা হাত আর একটা হাত কোথা দেওয়া যায়, ধরো এটা তোমার হাত, রাইট? সো তোমার আম্মু তোমাকে দিল, ধরো এখানে এই হাত দিয়ে তুমি একটা বই ধরলা, লেটস সে কেমিস্ট্রি বইটা এই হাতে নিলা তোমাকে, এটা হচ্ছে কেমিস্ট্রি বইটা হাতে নিলা, ফাইন। এই হাত দিয়ে ধরো তোমাকে বললো যে তোমার কি বলে একটা পেন্সিল নিতে বললো এখানে, পেন্সিল। তাহলে তোমার হাত ফাঁকা আছে আর কয়টা, তুমি আর কয়টা নিতে পারবা ম্যাক্সিমাম, মানে অবজেক্ট যদি হাতে নিতে চাও তাহলে তুমি তোমার হাতে আরেকটা জায়গা থাকবে, ধরো এটা হচ্ছে ওয়াটার বোতল। ভালো ড্র করতে পারলাম না, বাট ইটস ফাইন, তাই না? তাহলে এখন তোমার সাথে কে কে আসলো, তুমি প্রথমে ফাঁকা ছিলা তিন, তাহলে তোমার সাথে তুমি প্রথমে একটা কেমিস্ট্রি বই নিতে পারছো, তারপর তুমি একটা পেন্সিল নিতে পারছো, তারপর তুমি একটা ওয়াটার বোতল নিতে পারছো, রাইট? এনিওয়ে, সো এই যে তোমার কয়টা হাত ফাঁকা আছে, মানে তুমি কয়জনের সাথে বন্ড ক্রিয়েট করতে পারবা, এই ক্যাপাবিলিটি, এই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যেটাই বলো, এটাই হচ্ছে কি ভ্যালেন্সি বা যোজনী। এটাই কি ভ্যালেন্সি বা যোজনী, রাইট? এখন এটা অ্যাকচুয়ালি ডিফাইন হয় কিভাবে, এটা ডিফাইন হয় হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর থেকে, রাইট?
সো ওই যে যেটা বললাম সবাই চায় মিশ্র গ্যাসের মতো হতে, তার আর কয়টা ইলেকট্রন বাকি ব্লা ব্লা ওই জিনিসটা থাকে। সো আমরা অত ডিপ ডাইভ আপাতত না যাই, আমরা এক্সাম্পল করে ফেলি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। চলো আমরা আপাতত সহজে পানির এক্সাম্পলটাই দেখে ফেলি। তো আমরা বুঝতে ট্রাই করি এই যে হাইড্রোজেন, পানি হয় কিভাবে? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে, তাই না? আচ্ছা একটু বড় করি এখানে। সে হচ্ছে আমাদের হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন কত নম্বর মৌল? হাইড্রোজেন হচ্ছে তোমার ১ নম্বর মৌল। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা অনেকভাবে করি, একটা হচ্ছে যদি প্রধান শক্তি স্তর আকারে প্রকাশ করতে চাই জাস্ট 1, আর যদি 1s1 দিয়ে লিখতে চাই তাহলে হচ্ছে 1s1 এভাবে লেখা যায়, রাইট? আশা করি তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, এটাকে আহুত নীতি বলে। আর আরেকটা হচ্ছে তোমার কুন্ডের নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে এরকম একটা জিনিস ড্রয়িং করা যায় যে একটা ইলেকট্রন যদি আসে তাহলে ইলেকট্রনটা কিভাবে রোটেট করে, এই যে এরকম ভাবে থাকে। সো এটা যদি না বুঝে থাকো ইটস ফাইন, তোমরা হচ্ছে জাস্ট প্রথম দুইটা বুঝলে হবে, অথবা আমরা এটলিস্ট জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। তো হাইড্রোজেনের ইলেকট্রন একটা কিভাবে থাকে? এইভাবে থাকে, রাইট? তো ভিতরে হাইড্রোজেন মানে লিখলাম এটা, ভিতরে কি থাকে? প্রোটন নিউট্রন থাকে। আর বাইরে আমি কি দিলাম? আমি ইলেকট্রনটা বাইরে ড্র করলাম এখানে। তো এই হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখন যেটা হয়, আমরা আয়নিক বন্ডে দেখলাম যে ওরা কি করে ইলেকট্রন গিভ আপ করে দেয়, একজন গিভ আপ করে দেয়, এন্টারলি ছেড়ে দেয়, আরেকজন ওটা রিসিভ করে। বাট কোভ্যালেন্ট বন্ডে এটা হবে না। সো আমরা ধরো আরো একটা আমাদের যে অধাতু আছে, নন মেটাল আছে, সেটাকে আমরা নিয়ে নিই। আমরা এখানে নন মেটাল, দুইটা নন মেটাল নিব। সো ও একটা নন মেটাল, হাইড্রোজেন ইজ নন মেটাল বা অধাতু। সো তোমরা যারা ইংলিশ ভার্সন আছে তারাও দেখো, ফাইন। আর এখানে আরেকটা নিব, আমরা কাকে নিব? অক্সিজেনকে নিব, রাইট? অলরাইট। সো অক্সিজেন নিলাম এখানে। সো অক্সিজেন কত নম্বর মৌল? কাউন্ট করে বলো তো আমাকে। অক্সিজেন হচ্ছে ৮ নম্বর মৌল, রাইট? তাহলে ওর ইলেকট্রন কত? ওর পারমাণবিক সংখ্যা ৮, ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৮টা। আর যদি ভর সংখ্যা জানতে চাও চ্যাপ্টার 4 এর পরে গেলে 6। এনিওয়ে, সো আমাদের ওর ইলেকট্রন হচ্ছে ৮টা ড্র করতে হবে। তাহলে অক্সিজেন ৮ কিভাবে আমরা ড্র করতে পারি? অক্সিজেন ৮ এর জন্য আমরা এটা করতে পারি যে 1s2 2s2 2p, দুইটা দুইটা 4টা হলো, তাহলে 2p তে কয়টা হবে? 4 হবে। তাহলে টোটাল 8টা হচ্ছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ, এটা হচ্ছে সেকেন্ড কক্ষপথ। আমি যদি এটাকে যদি তোমাদের পাউলির সরি হুন্ডের নিয়ম অনুযায়ী ড্র করতে চাই, তাহলে এখানে হবে ফার্স্ট ইলেকট্রন এরকম, সেকেন্ড ইলেকট্রনটা এরকম রোটেশনে থাকবে। তারপরে এরকম একটা বক্স করে দিয়ে দিব যে এর একটা রুমের মধ্যে আছে কথার কথা। তারপর 2s এর জন্য কি হবে? 2s এর মধ্যে সিমিলার হতে এটা হচ্ছে 2s, 2s এ কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন। p কক্ষপথে আমাদের এরকম রুম থাকে কয়টা? বা অরবিটাল যদি বলি, একটা দুইটা তিনটা রুম আমরা ড্র করব। ড্র করার পরে লেটস সে এখানে হচ্ছে ফার্স্ট একটা ইলেকট্রন এই হয়ে যাবে, সেকেন্ড ইলেকট্রনটা এই হয়ে যাবে, থার্ড ইলেকট্রনটা কি যাবে? এই হয়ে যাবে। রোটেট করে সাজালাম আমরা, রাইট? ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আবার ফোর্থ ইলেকট্রনটা কি হবে? তিনটে ইলেকট্রন, কারণ p তে কয়টা? এটা হচ্ছে 2p, হচ্ছে 2s, এটা হচ্ছে 1s, অলরাইট? সো ফোর্থ ইলেকট্রনটা কিভাবে আসবে? ফোর্থ ইলেকট্রনটা আবার এখানে আসবে। এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করে আমি, লেটস সি, পার্পলটা ইউজ করি। এটা ধরো নিচের দিকে এইভাবে এরকম করে রোটেশনটা হবে। এখন দেখো ইলেকট্রনের একটা ধর্ম হচ্ছে কি, এরা চায় যে ভাই আমি, মানে ওদের অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকে স্যাটিসফাই করার। সো ওরা চায় যে ভাই আমি পেয়ার আকারে থাকতে চাই। সো পেয়ার আকারে থাকতে চাইলে যদি থাকতে পারে দে আর হ্যাপি, ওকে? এখন আমরা যদি দেখি পেয়ার আকারে নাই কারা কারা, এই দুইজন, রাইট? লাস্টের এরকম দুইজন। ওর পেয়ার আকারে নাই কারা কারা বা একা একা আছে কয়জন? দুইজন। সো উই ক্যান সে দ্যাট দে আর অড ইলেকট্রনস or odd number of electrons বা odd electrons whatever it is, they are odd electrons, right? কয়টা এখানে? এটা একটা odd electron, এটা একটা odd electron। তাহলে ওর odd electrons কয়টা আছে? দুইটা আছে। সো ইউজুয়ালি এটা কোথায় আছে? লাস্ট কক্ষপথ বলি না আমরা এটাকে, এটা তো সর্বশেষ কক্ষপথ, ওকে? থার্ড কক্ষপথ আছে, ইলেকট্রন নাই। সো এই যে দুই, এটাই হচ্ছে তার ভ্যালেন্সি বা যোজনী। তাহলে ওর হাত ফাঁকা আছে কয়টা? মানে ওর হাত ফাঁকা আছে কয়টা? হচ্ছে দুইটা। যদি এভাবে কথা বলি, একটু আগে যে ইলাস্ট্রেশন করেছিলাম এখানে, এই যে এরকম ভাবে যে যখন দেখাইছিলাম, যদি বলি যে ওর অক্সিজেনের ফাঁকা হাত কয়টা? এই যে লেটস অক্সিজেন, অক্সিজেনের ফাঁকা হাত হচ্ছে ভাই এদিক দিয়ে একটা, যে আমি এখানে একজনকে পিক করতে পারবো, এই পাশে দেখো একজনকে পিক করতে পারবো বা ধরতে পারবো, দুইজনের সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারবো, এরকম একটা ব্যাপার, রাইট? কারণ কি দুইটা হাত কেন অক্সিজেনের? আমরা ইলেকট্রোবিন্যাস করে দেখলাম যে ওর ভাই এখানে এরকম ভাবে দুইটা বিজুড়ি ইলেকট্রন থাকে, সিঙ্গেল ইলেকট্রন থাকে, এবং এটাই তার ভ্যালেন্সি, রাইট? অলরাইট, সো এখন আমরা দেখি যে এই জিনিসটা আসলে কাজ হয় কিভাবে। সো এখন কি করবে সে? তো আমরা জানি কি এখানে ইলেকট্রন কেউ গিভ আপ করবে না, রিসিভও করবে না। সো এখন অক্সিজেনের দুটো ইলেকট্রন তাহলে কি হলো? অক্সিজেনের চায় যে ভাই আমি তো ৮ নম্বরে আছি, আমি যদি আই উইশ আই কুড বি লাইক নিয়ন, তাই না? নিয়ন কত নাম্বার? 10 নাম্বার। সো নিয়নের মতো হইতে চাইলে ওর কয়টা ইলেকট্রন লাগবে? অক্সিজেনের অক্সিজেন নিডস 2 মেটাল ইলেকট্রন, তাই না? তাহলে অক্সিজেন নিডস 2 মোর ইলেকট্রনস, তাই না? অক্সিজেনের দুটো ইলেকট্রন লাগবে। তাহলে অক্সিজেনকে আইদার এই দুটো ইলেকট্রন কে দিবে?
ঠিক আছে ফাইন, ওকে, ও যদি আয়নিক বন্ধন গঠন করতো তাহলে হয়তো ওকে কেউ দিত, বাট ও তো এখন আয়নিক বন্ড করতেছে না। তো এখন ওরা দুজন বন্ড করার চেষ্টা করবে, অক্সিজেন এন্ড হাইড্রোজেন। সো দে উইল কাম ক্লোজার। সো আমি এখানে হাইড্রোজেন আসলে ড্র করছিলাম, সো এইভাবে হাইড্রোজেনটা। সো অক্সিজেনটা যদি ড্র করি, আমি হচ্ছে আচ্ছা এখানে ড্র করে ফেলি, নো প্রবলেম। সো অক্সিজেন এরকম ফার্স্টে কি থাকবে, দুইটা থাকবে, লেটস সে 2, সেকেন্ড কক্ষপথে থাকার কথা 6টা, রাইট? সো 1 2 3 4 5টা 6টা। আচ্ছা, নিয়নটাকে আপাতত এখান থেকে একটু মুছে দেই আমি। আচ্ছা ফাইন, সো সে লিখে রাখি, নিয়ন হচ্ছে 10 ছিল। সো অক্সিজেন কার মতো হতে চাবে, নিয়নের মতো হতে চাবে। সো নিয়নের মতো যদি অক্সিজেন হতে চায় তাহলে হচ্ছে অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার, আরো 2টা ইলেকট্রন দরকার। সে কোথা থেকে পাবে? এখন কি করবে, এরকম দুইজন হাইড্রোজেন আসবে, ওর হাত ফাঁকা কয়টা দেখ, এখানে ওর সেকেন্ড কক্ষপথে টোটাল 10টা ইলেকট্রন জায়গা হতো, কিন্তু আছে কয়টা, 8টা। এম আই রাইট? সরি মাই ব্যাড, 6টা ইলেকট্রন জায়গা হতো, টোটাল তো ইলেকট্রন 10টা হবে, 2টা আর 8টা মিলে, সো আছে 6টা, আরো 2টা জায়গা হবে। এখন হাইড্রোজেন কি করবে, এখানে আসবে, কিভাবে আসবে সেটা দেখাইতেছি। এদিক দিয়ে আরেকজন হাইড্রোজেন আসবেন, সেও কি করবেন, তার যে একটা ইলেকট্রন সেটা নিয়ে এখানে কানেক্ট হওয়ার ট্রাই করবে। ভাই চলো আমরা শেয়ার করে থাকি। তো ধরো যারা ঢাকায় থাকে মুসলিম আমার ফ্রেন্ডস বা যারা হচ্ছে পড়ালেখা করতে আসে, ওরা কি করে, দে শেয়ার রুমস, রাইট? সো বেসিক্যালি এখানে যেটা হবে এরকম হয়, এটা অক্সিজেন, ওকে ফাইন, এটা অক্সিজেন, এইটা হাইড্রোজেন, লেটস সে দিস ইজ another hydrogen, ওকে ফাইন, হ্যাঁ। সো এখন আমি ড্র করার ট্রাই করি ইলেকট্রনগুলো কিভাবে কাজ করবে। এটা আমি লাস্ট কক্ষপথে জাস্ট ড্র করলাম, ভিতরটা ড্র করলাম না, ওকে ফাইন। সো অক্সিজেনের টোটাল ইলেকট্রন ছিল 6টা, সো আমি অক্সিজেনগুলো ক্রস চেইন দিয়েছি 2টা 4টা। আচ্ছা, এখানে ড্র করলাম, এটা হচ্ছে 5 নাম্বারটা অক্সিজেনের, এটা হচ্ছে 6 নাম্বারটা। ঠিক আছে ফাইন, অলরাইট। এখন আমি হচ্ছে পার্পল কালার দিয়ে হচ্ছে তোমার হাইড্রোজেনের গুলো ড্র করি। সো এটা হচ্ছে ধরো হাইড্রোজেনের এই সার্কুলার, এটা একটা আর এটা একটা। এখন যদি চিন্তা করো শেয়ারের কনসেপ্টটা, ধরো তারা রুম শেয়ার করতেছে, একই সাথে একই বাসায় স্টে করতেছে, রাইট? সো একই বাসায় স্টে করলে ধরো তোমরা তিনজন ফ্রেন্ড থাকো একটা বাসায়, ঠিক আছে? ধরো রহিম, করিম আর হচ্ছে ধরো বাবু, ঠিক আছে? এখন ধরো রহিমের একটা চেয়ার আছে, রাইট? ওয়ান চেয়ার। করিমের একটা কি আছে, টেবিল আছে, রাইট? টেবিল আছে। আর ধরো বাবুলের একটা কি বলা যায়, রুমের ফ্যান আছে, রাইট? সো এখন কি করবে, তাহলে ওদের অলরেডি বাবুলের একটা ফ্যান আছে, তাই না? সো হোয়াট ইফ বাবুল এই ফ্যানটা সবার সাথে শেয়ার করে, মানে তাহলে কি করা লাগবে, তাহলে রহিমেরও ফ্যান কিনা লাগবে না, করিমেরও ফ্যান কিনা লাগবে না। আবার ওই একটা চেয়ার যদি সবার সাথে শেয়ার করে, হয়তো ওরা রোটেট করে করে একজন আরেকজন চেয়ারটাতে বসতে পারবে, তাই না? কেউ বাসায় না থাকলে তো বসে একটু রেস্ট করলো, বা ওই টেবিলটা যখন ফাঁকা থাকবে ওই টেবিলটা চাইলে তিনজনই ইউজ করতে পারবে। টেবিলটা যদিও করিমের, কিন্তু করিম সবার সাথে শেয়ার করছে, রাইট? তার মানে রহিমও ইউজ করতে পারবে, বাবুল ইউজ করতে পারবে, তার মানে বাবুলও স্যাটিসফাই, তার মানে বাবুলের যে প্রয়োজন বা নিড সেটা সাথে ফিল আউট করতে পারতেছে। সো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড এক্স্যাক্টলি এভাবেই কাজ করে, ওরা শেয়ার করে, সবাই ইউজ করে, কেউ কাউকে এন্টারলি দিয়ে দেয় না, রাইট? সো এখানে আরো ডিপ অনেক কিছু আলোচনা করা যাবে, বাট অত ডিপ আপাতত যাওয়ার দরকার নেই। তোমরা তারপরে এগুলো বোঝার পর টেক্সট বই রিড করবা দুই একবার, তারপর দেখবে যে দ্যাটস ইজি। তারপর পরীক্ষা ভালো করার জন্য তোমাকে পড়তে হবে, বা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে, কোশ্চেন প্যাটার্ন দেখবা। কোশ্চেন প্যাটার্ন খুব বেশি হয় না, ছোট্ট একটা চ্যাপ্টার টিচার কত রকমের প্রশ্ন আর বানাতে পারবে। সো এই চ্যাপ্টারগুলো দেখে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তোমরা কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে দেখবে যে সব একই প্যাটার্ন, রাইট? সো তার মানে এখানে কি দাঁড়ালো, অক্সিজেন তাহলে কয়টা হলো সবগুলো কাউন্ট করো। তাহলে অক্সিজেনের এখানে 6টা আর 2টা 8টা হয়ে গেছে। 4 2 আমি কি ভুল করছি না, ঠিক আছে 8টা। এখন দেখো এবার যদি চিন্তা করো হাইড্রোজেনের কয়টা হলো, একটু পরে করে দেখাই। এই হচ্ছে আমাদের এই যে পুরো জিনিসটা, তাহলে এর ভিতরটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এই হচ্ছে অক্সিজেন দেখতে এরকম, ওর হচ্ছে দুইটা হাত, এখানে একটা এখানে একটা, তাহলে এই পাশে হাইড্রোজেন কানেক্টেড, এই পাশে হাইড্রোজেন কানেক্টেড। কারণ কি, হাইড্রোজেনেরও কয়টা ছিল, হাইড্রোজেনের একটা হাতই ছিল, এটা হাইড্রোজেনের একটা হাত ছিল, সরি। সো এই একটা হাতে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে মানে অক্সিজেনের সাথে কানেক্ট হয়ে গেল, রাইট? ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এটা তাহলে কি বন্ধন, এটা তাহলে হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, রাইট? ওকে, সো কোভ্যালেন্ট বন্ডে কি হচ্ছে, দুইটাই নন মেটাল, নন মেটাল প্লাস নন মেটাল, রাইট? বাংলায় যদি বলি অধাতু যোগ অধাতু, মনে থাকবে জিনিসটা, দ্যাটস প্রিটি সিম্পল। কারণ অধাতুগুলোর দেখা যায় কি, অধাতুগুলোর ইলেকট্রন একটা বা দুইটা শর্ট থাকে, রাইট? এখন হাইড্রোজেনের দরকার ছিল দুইটা, সে তাহলে মানে তারও একটা ইলেকট্রন দরকার, আবার হচ্ছে অক্সিজেনের দরকার দুইটা ইলেকট্রন,
ওরও হচ্ছে দরকার বা দুইজনের দরকার। দরকার থাকলে এখন তো কেউ গিভ আপ করতে পারবে না, রাইট? সো ইন দ্যাট কেস কি করা লাগবে? যে শেয়ার করা লাগবে। কিসের মতো? এই যে রহিম, করিম, বাবুলের যে এক্সাম্পলটা দিলাম সেটার মতো। তো শেয়ার করে সবাই কি থাকবে? খুশিতে থাকবে, রাইট? সো এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখানে আরো অনেক ইনফরমেশন হয়তো তোমরা বইতে যখন পড়তে যাবা পাবা, যে ইলেকট্রন আসক্তি কি জিনিস, তারপর আয়নীকরণ শক্তি কি জিনিস, অনেকগুলো ইনফরমেশন আছে, বাট প্যারা নাই, তোমরা যদি একটু পড়ো সহজে এগুলা শিখে ফেলতে পারবা। অলরাইট, সো এবার আসি ধাতব বন্ধন। প্রিটি সিম্পল, এটা খুব ডিপ আমি পড়াশোনা দেখাবো না, এখানে এক্সপ্লেন করবো না। So, ধাতব কি হবে তোমরাই বলো। মেটাল প্লাস মেটাল, রাইট? ওকে, সো মেটাল প্লাস মেটাল, এটা তো কি করবে? ইলেকট্রন শেয়ার করে করে ওরা এভাবে হচ্ছে নিজেদের মধ্যে বন্ড বন্ড ক্রিয়েট করে নেবে, ধাতব বন্ধন। তারপরে ধাতু তৈরি হবে, যে বিশাল বিশাল রড, লোহার পাত, স্টিল, গোল্ডের তোমার যত জুয়েলারি আছে এগুলো দেখছো, সবই হচ্ছে এই বন্ডের থ্রুতে ক্রিয়েট হয়। অলরাইট, সো ধাতব মেটাল বা এগুলোর মধ্যে যে জিনিস একটা মজার জিনিস পাওয়া, মজার জিনিস বলতে আমি নট মজার জিনিস রিয়েলি। সো এখানে কিছু স্পেশাল ফিচার্স থাকে এগুলোতে। সো এখানে থাকে তোমার হচ্ছে, ইংরেজিতে বলি যদি, ফ্রি ইলেকট্রন। কি বললাম? ফ্রি ইলেকট্রন থাকে ওদের মধ্যে। সো ফ্রি ইলেকট্রন মানে কি? ধরো এটা বিশাল বড় একটা ধাতব পাত, I don't know, I'm bad at drawing. So এটা ধরো একটা লোহার পাত বা এটা তামার তা, যেটা বলো মানে আয়রন, তারপর হচ্ছে তোমার কপার, রাইট? তারপর হচ্ছে তোমার গোল্ড। সবগুলোতে কি হয়, মানে সবগুলো তো ধাতু, রাইট? আয়রন, কপার, ব্রোঞ্জ হতে পারে অনেক কিছু। তো তুমি যদি এখানে একটা কারেন্টের কি বলে ইলেকট্রিসিটি ওয়্যার কানেক্ট করে দাও, এটাতে তাহলে কি হবে? ইলেকট্রিসিটি এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হতে পারবে। কিভাবে হয়? আমরা জানি ইলেকট্রিসিটির প্রবাহ হয় ইলেকট্রিসিটি মানে তো ইলেকট্রনের প্রবাহের ফ্লোতে, রাইট? তো এইখানে কি হয়? ফ্রি ইলেকট্রন থাকে, এই পুরা মেটাল জুয়েলারি ঘোরাঘুরি করতে পারে, এখান থেকে এখানে যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারে ফ্রি ইলেকট্রন। বা বাংলাতে যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, রাইট? বা এদেরকে সামটাইমস সঞ্চারণশীল ইলেকট্রন বলা যেতে পারে। সো এগুলোর মধ্যে পারা যায়, কিন্তু অন্যান্য যেমন সমযোজী বন্ধনে এটা ওরকম ভাবে পসিবল না, যে কারণে হচ্ছে সমযোজী বন্ধন দিয়ে হচ্ছে তোমার কি বলে সামটাইমস অর মোস্ট অফ দিস মানে বিদ্যুৎ প্রবাহিত হয় না, বাংলা কথা যদি বলি। বাট মেটাল দিয়ে এটা যেতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে সামারি। বাকি জিনিসগুলো ভালো আরো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই টেক্সট বই রিডিং করা লাগবে, কারণ বইগুলোতে খুব ভালো ভালো জিনিস লেখা আছে। এবং তোমাদের ক্যাপাবিলিটি যতটুকু, আমি তোমাদের ক্লাসে তো অবশ্যই সব ডিটেইলসে জানার প্রয়োজন নাই, তোমাদের বইতে যতটুকু দেওয়া হয়েছে সেভাবে একটু ভালো করে জিনিসগুলো বোঝার ট্রাই করবে। সো এই হচ্ছে সামারি অ্যাবাউট রাসায়নিক বন্ধন। দিস আর অল অ্যাবাউট ইট। আমি জাস্ট একটা ব্রিফ ওভারভিউ দিলাম। অনেক কিছু তোমরা না বুঝলে ওগুলো আরো ডিটেইলস শিখো, যোজনী কাকে বলে। সো আমি লাস্ট যদি সামারি করি তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার। তোমার অবশ্যই থার্ড এন্ড ফোর্থ চ্যাপ্টার ভালো করে আয়ত্ত থাকা লাগবে। তিন রকমের বন্ধন হতে পারে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, রাইট? আয়নিক হচ্ছে ধাতু যুগ অধাতু, সমযোজী হচ্ছে অধাতু আর ধাতু মিলে হয়, সরি দুইটাই অধাতু, আর ধাতব হচ্ছে দুইটাই ধাতু। অলরাইট, সো एग्जांपल গুলো আমরা দেখলাম। তারপর আয়ন কি জিনিস, ক্যাটায়ন আয়ন আমরা পড়লাম। তারপর আয়নিক বন্ধনে কিভাবে কাজ করে, একজন ইলেকট্রন গিভ আপ করতেছে আর একজন ইলেকট্রন রিসিভ করতেছে, এরকম একটা ব্যাপার। তারপর আমরা সমযোজী বা কোভ্যালেন্ট বন্ডের एग्जांपलটা বুঝলাম, যোজনীর কনসেপ্ট আমাদের চলে আসে, এটা বুঝলাম যে তার ক্যাপাবিলিটি কি রকম অন্য মৌলের সাথে বন্ধন গঠন করার অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো এই জিনিসগুলো এক্সপ্লেইন করলাম। ইলেকট্রিক বিন্যাসটা জানতে হবে তোমাদের, নরমাল ইলেকট্রিক বিন্যাস। তারপর হচ্ছে আউফবাউ নীতি যেটা, তারপরে তোমাদের মুস্টাউলি হুন্ডের নীতিটা তোমাদের থাকার কথা, সো ওগুলো একটু দেখে নিতে পারো চাইলে। আর সমযোজী বন্ধন মানে কি? ইলেকট্রন শেয়ার করবে। আর মেটাল তো বললামই। সো দ্যাটস অল ফ্রম টুডেজ লেকচার। সো মেবি এটা নিয়ে হয়তো বা ডিটেইলে আমরা প্র্যাকটিস সলভের আরেকটা ক্লাস নিতে পারি। সো তখন হয়তো তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝে যাবে আর কি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রিকমেন্ডেশন থাকে, কোনো ফিডব্যাক থাকে, প্লিজ লেট মি নো। এন্ড এখন থেকে আমি ট্রাই করব যে এটা এই সিরিজগুলো বা এরকম ভিডিও বানানোটা কন্টিনিউ করতে, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।